মত ভিন্নতা নিয়েই আজ সই হচ্ছে জুলাই জাতীয় সনদ। পরেও স্বাক্ষরের সুযোগ থাকছে। ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। জুলাই সনদের নোট অফ ডিসেন্টগুলো থাকলে সইয়ের সিদ্ধান্ত নিতে পারে বিএনপি। না করার অবস্থানে এনসিপি, এখনো সংশয়ে জামায়াত। রাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবিরের মুস্তাকুর রহমান জাহিদ। জিএসএ আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্বার জয়ের পথে। 18 ঘণ্টা পর চট্টগ্রাম ইপিজেডের কারখানার আগুন নিয়ন্ত্রণে, ধসে পড়েছে 7 তলা ভবনের এক পাশ। তিন দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অনশন দুপুর থেকে। 5% বেশি বাড়ি ভাড়া বৃদ্ধি করতে পারবে না সরকার। এবং নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনা কাজ উদ্বোধন না হলে রংপুর অঞ্চল অচলের হুঁশিয়ারি। 5 জেলার 130 কিলোমিটার এলাকা জুড়ে মশাল প্রজ্বলন। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। মত ভিন্নতা নিয়ে আজ সই হচ্ছে জুলাই জাতীয় সনদ। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে হবে এই অনুষ্ঠান। সেখানকার প্রস্তুতি নিয়ে সবশেষ খবর জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর হবে বিকেলে। এর আগে মূল মঞ্চ তৈরি কাজ কতদূর, সার্বিক প্রস্তুতি বা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। করি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, বহুল প্রতীক্ষিত জাতীয় জুলাই সনদ আজকে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এখানে এসে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এই জাতীয় সংসদ ভবনের সামনের যেই সড়কটি রয়েছে, এখানে কিন্তু নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা রয়েছে চারিপাশ। আর এখন আপনি যেটি দেখতে পাচ্ছেন যে এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পক্ষে যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেসব যোদ্ধারা কিন্তু এই সামনে অবস্থান নিয়েছে এই সনদ স্বাক্ষরের বিপক্ষে। তাদের দাবি হচ্ছে যে এই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে কিছু সংশোধন আনতে হবে। সংশোধনী এনে এই জুলাই সনদের বা স্বাক্ষর অনুষ্ঠান করার পক্ষে তারা মত দিয়েছেন। তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা, পুনর্বাসন ও ন্যায্য দাবি যে বাস্তবায়ন, সেটি তারা পুরোপুরি চাচ্ছেন। এর আগে তারা জুলাই সনদের স্বাক্ষরের অনুষ্ঠানের বিরোধিতা করেই কিন্তু এই জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন। আরেকটি তথ্য যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক যে দল রয়েছে সেই দলের 2 জন করে সদস্য, প্রধান উপদেষ্টা এবং সংস্কার কমিশনের প্রধান সদস্যরা এই সনদে স্বাক্ষর করার কথা থাকলেও বিএনপির পক্ষ থেকে যে কোনো সময় সনদে স্বাক্ষর করার কথা ছিল, যদিও তারপরে তারা এখানে দ্বিমত পোষণ করেছেন। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই সনদের সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, কিন্তু স্বাক্ষর করবে কিনা সে বিষয়ে দলীয় সিদ্ধান্ত নিয়ে তারা পরবর্তীতে জানাবে। আর গতকাল রাতে কিন্তু এনসিপির ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে তারা জানিয়েছেন যে তারা এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না। তো এই সনদের যেই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার কথা যদি বলি, নিরাপত্তা কিন্তু চারিদিকেই প্রশাসনের যারা রয়েছেন তারা প্রস্তুতি নিয়ে আছেন। এবং আমরা ভেতরে ঢোকার চেষ্টা করেছিলাম, সেখানে কিন্তু এখনই ঢুকতে দেওয়া হচ্ছে না। ভেতরে মঞ্চের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে তারা, এবং ভেতরে ঢোকার বিষয়ে এখনো তাদেরকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। সেটি দেওয়া হলে আমরা ভেতরের পরিস্থিতি দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তো সবশেষ এই জাতীয় জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানের সংবাদ এই ছিল আমার কাছে। মামুন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম ইপিজেডের কারখানার আগুনের বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, আগুনের ভয়াবহতা কেমন দেখছেন? আগুন নেভাতে এত সময় লাগছে কেন? মুজিব, আগুন নিয়ন্ত্রণে ইতিমধ্যে চলে এসেছে আমরা শুনেছি, মানে এটি নিয়ে এখন পরিস্থিতি কি দেখছেন জানাবেন। করি, প্রায় 18 ঘন্টা পর চট্টগ্রামের ইপিজেডের যে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড যে কারখানা, সেই কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ইতিমধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা
ফায়ার সার্ভিসের সদস্যরা যে আগুন নির্বাপনের যে কাজটি এখন তারা সেটি করছেন। প্রথম দিকে আমরা দেখেছি যে ভেতরে পানি প্রবেশ করানো অনেকটা কঠিন ছিল, এখন ভেতরে পানি প্রবেশ করানোর চেষ্টা হচ্ছে, যদিও এই পুরো 7 তলা ভবনের কোনো কিছুই আসলে বাকি নেই, পুরো অংশটাই পুরো ভবনটাই পুরো ভস্মীভূত হয়ে গেছে এবং 7 তলা ভবনে প্রায় উপরের ছাদ থেকে শুরু করে 3 থেকে 4 তলা পর্যন্ত বেশ কিছু অংশ ধসে পড়েছে। তো সব মিলিয়ে এখন মোটা দাগে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং ভেতরে নির্বাপনের যে কাজটি চলছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও এখানে রয়েছে। পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরা যে গতকাল বিকেল থেকে ছিলেন, এখন পর্যন্ত তারা আশেপাশের যে শৃঙ্খলা রক্ষায় সেটির জন্য তারা রয়েছেন এবং এই ঘটনায় ইতিমধ্যে ঘটনার কারণ অনুসন্ধান এবং পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য ব্যবসা কর্তৃপক্ষের পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হয়েছে এবং সেই কমিটিকে আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি সেই কমিটিতে একজন অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিসের কর্মকর্তা, যিনি এই ব্যবসার পুরো অগ্নিকাণ্ডের যে সেই ব্যাপারটি কারণ অনুসন্ধান, পাশাপাশি আসলে এখানে কোনো যে নিজস্ব কারখানাটি রয়েছে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড, তাদের নিজস্ব কোনো ত্রুটি ছিল কিনা, অগ্নি নির্বাপন যে ব্যবস্থা সেটিতে কোনো ধরনের ত্রুটি ছিল কিনা সেটি নিয়ে আসলে এক ধরনের প্রশ্নের একটা তৈরি হয়েছে এবং সেই প্রশ্নের কারণ অনুসন্ধানেই মূলত এখানে তারা কাজ করছেন। আমরা একটু কথা বলতে চাই, ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা আছেন, একটু জানতে চাই যে সর্বশেষ কি অবস্থা। আমরা অলরেডি ব্রিফ করেছি। সর্বশেষ হচ্ছে আমরা 7:25 আমরা নিয়ন্ত্রণ ঘোষণা করেছি। বিল্ডিংটার আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার একটা স্ট্রাকচারটা বেশ নাজুক, ঝুঁকিপূর্ণ, যার কারণে আমরা বলেছি যে এখানে আপাতত এখানে যেন কোনো মানুষ প্রবেশ না করে এবং ফার্দার একটা ইঞ্জিনিয়ার সার্ভে না হওয়া পর্যন্ত এটা যেন মানে কার্যক্রম না করা হয়। এবং আমরা নির্বাপন দেইনি, এখনও নির্বাপন দিতে সময় লাগবে আর কি। এটা আরও আপনার বেশ কিছু সময় মানে আশা করছি, কারণ ভিতরে অনেক ডেব্রিজ রয়েছে, মানে দ্যাট মিন্স অনেক যেই প্রোডাক্টগুলো ছিল বিভিন্ন, এটা তো মিশ্র একটা অকুপেন্ট বিল্ডিং, তো এখানে স্টোর ছিল, এখানে আপনার বিভিন্ন গার্মেন্টসের পণ্য ছিল, তারপরে এখানে আপনার ক্যাপস, তারপরে মেডিকেল ইকুইপমেন্ট, মেডিকেল গাউন, এইগুলো সব মিলে একটা ডেব্রিজে পরিণত হয়েছে, যেটা আপনার নিচের দিকে এখনও আপনার সেটা আমরা যেটা ফুয়েল বলি আর কি, মানে এই ফুয়েলটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এটার যে ঝুঁকিপূর্ণ অবস্থাটায় রয়ে যাবে। এটা আমরা পানি দিয়ে কুল ডাউন করে একদম তলা পর্যন্ত চেষ্টা করছি যাতে করে এটা আর ফার্দার এগ্রিভেট না করে। তবে সমস্যাটা হচ্ছে যে আমরা সার্চ অপারেশন যেটা এটা চালাতে পারছি না। এটা একটা সমস্যা যে ভিতরে যে ফিজিক্যালি যে সার্চ অপারেশন আমরা সবসময় করি এইটা আমরা করতে পারছি না, বিকজ এখানকার আপনার স্ট্রাকচারটা দেখেন, আপনার 5 তলা থেকে 8 তলা পর্যন্ত মানে স্যান্ডউইচ হয়ে ছোট হয়ে গেছে, মানে ভেঙে টেঙে পড়ে গেছে এবং পাশের বিল্ডিংটা ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে যে কি কারণে আগুনটা লেগেছে এবং ক্ষয়ক্ষতির কি অবস্থা সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো অবস্থা বোঝা যাচ্ছে? আর এমনিতে তদন্ত কমিটি গঠন হয়েছে আমরা জেনেছি। তদন্ত কমিটি গঠন হয়েছে, এটা সময় লাগবে, 15 দিনের একটা সময় দেওয়া হয়েছে ইনিশিয়ালি। আর হচ্ছে আপনার এখানে ক্ষয়ক্ষতি ওই তদন্ত কমিটিতে বের হয়ে আসবে, আর সোর্সটা তখন বের হয়ে আসবে। আমরা এখন আসলে না তদন্ত করে, মানে তদন্ত না করে বলতে পারছি না। সময় লেগেছে কারণ আমরা সাধারণ যদি একটা কাপড় মানে পুড়ে যায়, মানে সব কিছুই ফুয়েল, এই কাপড়টাও একটা ফুয়েল, এটা আপনার খুবই অল্প সময়ে এটা পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আমরা আগুনের ফ্লেমের যে কালার দেখেছি, এটা নীলাভ একটা কালার, আমরা ধারণা করছি, আমরা অ্যাজাম্পশন যে এটা অবশ্যই কোনো একটা কেমিক্যাল এজেন্ট অথবা একটা বাই প্রোডাক্ট কোনো একটা কেমিক্যালের কোনো কিছু হতে পারে, যার কারণে অনেক সময় লেগেছে। আর আমি প্রথমেই বলেছি যে এখানে আপনার যেই প্রোডাক্টগুলো ছিল সেটা সংখ্যায় বেশি, স্টোর প্রিন্সিপাল মেনটেন না করে স্টোর করা হয়েছে, গাদাগাদি করা হয়েছে, যার কারণে অনেক মানে বারবার আগুন তৈরি হচ্ছে। ধন্যবাদ। আমরা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সাথে কথা বলছিলাম, কৌরি, সব মিলিয়ে তারা যেটি জানাচ্ছেন যে এর আগে আমরা ব্যবসা কর্তৃপক্ষের একজন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা বলছেন এই ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে। ব্যবসা কর্তৃপক্ষ বলছে 7 দিনের মধ্যে এই ঘটনার কারণ অনুসন্ধান, পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য এই কমিটি কাজ করবে। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি বলছেন যে এখানে গাদাগাদি করে যে সমস্ত তৈরি জিনিসপত্র সেগুলো রাখা হয়েছিল, পাশাপাশি এখানে রাসায়নিক দ্রব্য রাখা হয়েছে, এরকম একটি শঙ্কার কথা তারা জানাচ্ছেন, যে কারণে মূলত
আগুন নিয়ন্ত্রণের একটি বড় সময় আসলে তাদের লেগেছে। তো সব মিলে এখন নির্বাপনের কাজটি চলছে ধাপে ধাপে, পরবর্তীতে নিশ্চয়ই আমরা আরও বিস্তারিত খবর এখান থেকে জানাতে পারবো। কৌরি। মুজিব, ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভিপি পদে বড় ব্যবধানে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। আর জিএস পদে জিতেছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দিন আবিরের চেয়ে ৯,১৮১ ভোট বেশি পেয়েছেন শিবিরের প্রার্থী মোস্তাকুর রহমান। ১৭টি হলে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১২,৭১২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নূর উদ্দিন পেয়েছেন ৩,৫৩১ ভোট। জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার পেয়েছেন ১১,৪৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা পেয়েছেন ৫,৮৭০ ভোট। এছাড়া এজিএস পদে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী SM সালমানের সঙ্গে ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এশার সঙ্গে। সালমান পেয়েছেন ৭,০০২ ভোট আর জাহিন বিশ্বাস পেয়েছেন ৫,৯৫১ ভোট। গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হয় রাকসু নির্বাচনের। রাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। কাদির, রাকসুতেও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জয় হয়েছে। জয়ী প্রার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। কৌরি প্রায় ১২ ঘন্টা ধরে কিন্তু ফলাফল গণনা হয়েছে, তারপরে কিন্তু রেজাল্ট প্রকাশ হয়েছে। যদিও এখনো অফিসিয়ালি সবগুলো হলের ঘোষণা করা হয়নি, তবে ১৬টি হল ঘোষণা করা হয়েছে এবং সেটা হিসেব করে আমরা দেখেছি যে বিপি পদে ছাত্র শিবিরের যিনি সভাপতি এবং মোস্তাকুর রহমান জাহিদ তিনি কিন্তু জয়লাভ করেছেন। অন্যদিকে জিএস পদে কিন্তু সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তিনি স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছিলেন। তার প্যানেলের নাম ছিল আধিপত্য বিরোধী ঐক্য, সেই প্যানেল থেকে তিনি জিএস পদে জয়লাভ করেছেন। এদিকে এজিএস পদে কিন্তু শিবিরের প্রার্থী SM সালমান সাব্বির তিনি জয়লাভ করেছেন। যদিও ছাত্র দলের প্রার্থী জাহিন বিশ্বাস এসে তিনি জেতার মতো একটা অবস্থানে ছিলেন বলে এর আগে নির্বাচনের সময় অনেক শিক্ষার্থীরা বলেছিল। তবে ভোটের মাঠে দেখতে পেয়েছি যে তিনি SM সালমান সাব্বির থেকে পিছিয়ে গেছেন, তবে তিনি বেশ ভালো লড়াই করেছেন। এবং নির্বাচনী পরিবেশ নিয়ে আসলে যদি বলি যে নির্বাচনী পরিবেশটা বেশ ভালোই ছিল। সকালবেলা দুই একটি ত্রুটি ছাড়া কিন্তু নির্বাচনী পরিবেশ ভালোই ছিল। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখানে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। স্যার, একটু বলবেন যে আসলে নির্বাচনী তো শেষ হলো, সবকিছু বেশ ভালোভাবেই হলো আর কি, তো সব মিলে আপনার একটু প্রতিক্রিয়া একটু। সব মিলে তো সবার কাছ থেকেই যা শুনছি যে একটা অসাধারণ নির্বাচন হয়েছে এবং চমৎকার। তো সবাই যেহেতু খুশি, সবাই যেহেতু শুনছি যে ছাত্রছাত্রীদের যে অনুভূতি, আমরাও খুশি আর কি। সুন্দর করেই হয়েছে, সবকিছুই সুন্দরভাবে হয়েছে। কতটা চ্যালেঞ্জ, অনেক ধরনের সমস্যা ছিল এর আগে, এটা অসম্ভব চ্যালেঞ্জিং ছিল। এটা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়তে আমাদের যে পরিবেশ ছিল সেখানে অনেকগুলো এলিমেন্ট ছিল যেগুলো ইউনিক এবং ভিতরে বাইরে থেকে বহু ধরনের চ্যালেঞ্জ ছিল। অনেক চড়াই উতরাই পেরিয়ে অনেক সময়ও চলে গেছে, অনেক সময় ক্ষেপণ করে শেষ পর্যন্ত এটা সুন্দরভাবে হয়ে গেছে। ঠিক আছে। তো আমরা স্যারের সাথে কথা বললাম আর কি। স্যার যেটি বললেন যে নির্বাচন করতে বেশ চ্যালেঞ্জিং, বেশ কিছু চ্যালেঞ্জ ছিল এবং সব চ্যালেঞ্জগুলো তারা অতিক্রম করে তারা নির্বাচনটা সম্পূর্ণ করতে পেরেছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে নির্বাচনটা বেশ সুষ্ঠু হয়েছে। আমরা একটু বিশ্ববিদ্যালয়ের তো আমরা একটু বিশ্ববিদ্যালয়ের উপপ্রচারের সাথে কথা বলবো। স্যার, নির্বাচনী পরিবেশ কেমন ছিল বা কতটা চ্যালেঞ্জিং ছিল, সব মিলিয়ে কেমন হলো আসলে একটু বলুন। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে এবং পরিবেশও খুবই ভালো। একদম নির্বাচনের শুরু থেকে আমাদের ছাত্রছাত্রীরা সুশৃঙ্খল ছিল। আমাদের যে সকল শিক্ষক সহকর্মী আছেন তারাও সহযোগিতা করেছেন। সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার, সাংবাদিক, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলের সহযোগিতা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে আমরা সক্ষম হয়েছি। তো আমরা আসলে যে ভোট কেন্দ্রে আমরা এখানে আছি, তো কিছুক্ষণ পরে অফিসিয়ালি ফলাফল ঘোষণা হবে।
কাদির, ধন্যবাদ আপনাকে। মূল বেতনে 20% বাড়ি ভাড়ার দাবি আদায়ে যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিলেও তা স্থগিত করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তবে আজ দুপুর 2টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি শুরু করবেন তারা। আন্দোলনের পঞ্চম দিন বৃহস্পতিবার দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে বিকেল 5টা পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। এরপর যমুনা অভিমুখে পদযাত্রা করার কথা ছিল তাদের। তবে আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলোর মোর্চা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে ওই কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। লালন ফকিরের 135তম তিরোধান দিবসের অনুষ্ঠান প্রথমবারের মতো জাতীয়ভাবে পালন হচ্ছে আজ। অনুষ্ঠান শুরুর একদিন আগে থেকেই লালন ভক্ত, অনুরাগী আর দর্শনার্থীদের ভিড়ে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে কুষ্টিয়া জেলা প্রশাসন ও লালন একাডেমির ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নানা ধরনের শঙ্কা থেকে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই প্রথমবার জাতীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে মরমী সাধক লালন ফকিরের স্মরণোৎসব। কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ার আখড়াবাড়ির মাজার প্রাঙ্গণ এখন সরগরম। গান আলোচনায় মেতে উঠেছেন ভক্তরা। লালন ফকিরের দর্শন ও চিন্তা থেকে শিক্ষা নিতে দেশের নানা প্রান্ত থেকে মাজার প্রাঙ্গণে ছুটে এসেছেন ভক্ত অনুরাগীরা। লালন সাইজি একটা বহু বাণী দিছে, তার ভিতরে একটা বাণী হলো সবাই কি আর হতে পারে ধর্মপরায়ণ। খুব সৌন্দর্য আয়োজন, যা হোক এখন সরকারি ইতি হয়ে গেছে জাতীয়করণ। জাতীয় অনুষ্ঠান হওয়ায় এবার আলাদা আবহাওয়া তৈরি হয়েছে বলে মনে করেন আগত ভক্তরা। ঢাকা মিরপুর থেকে আসছি, আসার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ পরিবেশ, সুন্দর পরিবেশই দেখছি। একদিন আগে যে এত পরিমাণ মানুষ বা তাদের যে আগমন সাধু বাউল ফকির, এটা আগে কখনো আমি দেখি নাই বিগত। প্রতি বছর এখানে শুনি যে লালন উৎসব হয়, তো যার নেই আমরা আসছি এই বছর দেখার জন্য আর কি। অনুষ্ঠান উপলক্ষে 3 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। সব রাজনৈতিক দল ও মতের লোকদের সহযোগিতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। লালনের যারা ভক্ত আছেন তারা যদি নিরাপত্তার সহিত উদ্দীপনার সাথে যদি এই অনুষ্ঠানটা করতে পারেন, এই আলোকেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। লালনের যে জীবন আদর্শ, তার যে জীবন ধারণের পদ্ধতি বিশ্ববাসীর সামনে উপস্থাপনই আমাদের এবারের এই তিরোধান দিবস এই জাতীয়ভাবে উদযাপনের মূল উদ্দেশ্য। 1890 সালে দেহত্যাগ করেন লালন ফকির। এরপর থেকেই তার ভক্তরা স্মরণোৎসব পালন করে আসছে। প্রতিবারের মতো এবারও সাধু সঙ্গের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। বিকেলে আলোচনা সভা ও গানের অনুষ্ঠানে অংশ নেবেন দেশ বিদেশ থেকে আসা আলোচকরা। ডিভিসি নিউজ ডেস্ক। শরৎকাল ধীর লয়ে এগুচ্ছে তার শেষ প্রান্তে। কাশবন হারাচ্ছে আপন সজীবতা। তবুও প্রকৃতি আচ্ছন্ন এক অনির্বচনীয় আবেগে। ধূসর কাশফুল আর নীল আকাশের মাঝে বাংলার মাটিতে গেঁথে আছে এক অপূর্ব রূপকথা। ধীরে ধীরে থিতিয়ে আসছে শরৎ। নীল আকাশের গভীরে এখন আর নেই উদ্দাম মেঘের খেলা। কাশবনে বইছে বিদায়ের সুর। সাদা কাশফুল যেন হারাচ্ছে তার স্বকীয় কোমলতা। এক টুকরো ধূসরতাই যেন মন খারাপ শরতের। কোনো এক নিঃশব্দ দুপুরে দাঁড়িয়ে কাশবন দেখে মনে হয় প্রকৃতি লিখে যাচ্ছে নিজের জীবনের শেষ গল্পগুলো। এই কাশফুল শুরুতে ছিল প্রাণোজ্জ্বল, উল্লসিত। এখন তার চোখে শুধুই স্মৃতি, রোদে মোড়ানো অভিমান। শরতের বিদায়ে অভিমানী হয়ে ওঠে প্রিয়জনের মনও। শরৎকালটা আসলে চলে যাচ্ছে, কিন্তু এটা এখন আমাদের দেশে একটা উৎসবের মতো লাগে যে না, শরৎকাল আসলে একটা কাশফুল আসবে। আমি কাশফুল দেখতে আসছি, অনেক ভালো লাগছে। আমি আমার আম্মুর সাথে আসছি, আমার মামুর সাথে আসছি, অনেক মজা লাগছে। শেষ কাশফুল যেন বলে সবকিছুরই শেষ আছে, তবুও সৌন্দর্য থেমে থাকে না। দুলতে থাকা এক একটি কাশডাল যেন সময়কে থামিয়ে রাখা এক একটি মুহূর্ত। এই দিনটা আসলে আমাকে বারবার মনে করে দেয় আমার সেই সোনালি যে দিনগুলো আসলো, সেই দিনগুলোকে আমি প্রত্যেকটা দিনই এই মুহূর্তগুলোকে আমি মিস করি। ঝরে পড়ছে কাশফুল, অথচ প্রকৃতির এই ধূসর সৌন্দর্য দেখে মন পড়ে থাকে ঠিক সেখানেই। শরতের
কাশবনের সাদা ঢেউয়ে পড়েছে একরাশ নিস্তব্ধতা। তবুও শেষ কাশ ফুলেও যেন লুকিয়ে আছে না বলা অনেক কথা, জীবনের অসমাপ্ত গল্প। হয়তো তাই শেষ কাশ ফুল যখন ঝরে পড়ে, মন তখনও উড়ে বেড়ায় শরতের শুভ্র আলোয়, শেষ স্পর্শের আশায়। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন আম্মার পেয়েছেন 11,537 ভোট। ফাহিম রেজা পেয়েছেন 5,729 ভোট। নাফিউল ইসলাম জীবন পেয়েছেন 1,328 ভোট। সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে এস.এম. সালমান সাব্বির পেয়েছেন 6,971 ভোট। জাহিন বিশ্বাস এশা পেয়েছেন 5,941 ভোট। মোহাম্মদ সজিবুর রহমান পেয়েছেন 2,907 ভোট। সম্পাদক ক্রীড়া ও খেলাধুলা মোসাম্মদ নার্গিস খাতুন, প্রাপ্ত ভোট 7,785। মোহাম্মদ হামিদুল্লাহ নাইম 5,238 ভোট। মাহমুদুল হাসান জিহাদ 2,768 ভোট। সহকারী সম্পাদক ক্রীড়া ও খেলাধুলা আবু সাইদ মোহাম্মদ নুন 7,794 ভোট। মোহাম্মদ মাহফুজুর রহমান শাওন 4,812 ভোট। মোহাম্মদ রিদওয়ানুল হক ইমন 1,873 ভোট। সম্পাদক সংস্কৃতি বিষয়ক জাহিদ হাসান জোহার 9,791 ভোট। মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি 3,061 ভোট। কে হৃদয় 2,361 ভোট। সহকারী সম্পাদক সংস্কৃতি বিষয়ক মোহাম্মদ রাকিবুল ইসলাম 7,402। মোহাম্মদ শাহরিয়ার আলম অথি 2,810 ভোট। আনম মুফতাসিন ফুয়াদ ধ্রুব 2,226 ভোট। সম্পাদক মহিলা বিষয়ক সাইয়্যিদা হাফসা 9,593 প্রাপ্ত ভোট। মোসাম্মদ স্বপ্না আক্তার 3,459 ভোট। হেমা আক্তার ইভা 2,526 ভোট। সহকারী সম্পাদক মহিলা বিষয়ক সামিয়া জাহান 10,613 ভোট। নুসরাত ইশিতা 2,796 ভোট। জান্নাত 1,748 ভোট। সম্পাদক তথ্য ও গবেষণা বি.এম. নাজমুস সাকিব পেয়েছেন 7,092 ভোট। মোহাম্মদ মিনহাজুর রহমান 3,073 ভোট। গাজী ফেরদাউস হাসান 2,142 ভোট। সহকারী সম্পাদক তথ্য গবেষণা সিফাত আবু সালেহ 9,057 ভোট। মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম হৃদয় 2,567 ভোট। মোহাম্মদ নাবিল বিন জাকির 2,238 ভোট। সম্পাদক মিডিয়া ও প্রকাশনা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম 7,309 ভোট।
মোহাম্মদ ফাহির আমিন 3348 ভোট, রাফায়েতুল আহমেদ রাবিদ 2637 ভোট। সহকারী সম্পাদক মিডিয়া ও প্রকাশনা আসাদুল্লাহ 7611 ভোট, এম শামীম 2542 ভোট, মোহাম্মদ নূর নবী 2200, কি বলতে থাকেন আপনি, বলতে থাকেন। সম্পাদক বিজ্ঞান ও প্রযুক্তি তোফায়েল আহমেদ তোফা 6780 ভোট, মোহাম্মদ হাসান হাওলাদার 6753 ভোট, মোহাম্মদ মারুফ হোসেন 1255, সহকারী সম্পাদক বিজ্ঞান ও প্রযুক্তি মুজাহিদুল ইসলাম সাইম 8058 ভোট, আবিদ হাসান 2766 ভোট, মোহাম্মদ নাইমুল ইসলাম নাইম 1997 ভোট। সম্পাদক বিতর্ক সাহিত্য বিষয়ক। কক্সবাজার সহ দেশের বিভিন্ন হ্যাচারির নিম্নমানের পোনা সরবরাহে হুমকির মুখে সাতক্ষীরার সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্প। বেশি দামে পোনা কিনে ঘেরে ছাড়ার পর অধিকাংশই মারা যাচ্ছে। এতে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষি, অন্যদিকে পথে বসার উপক্রম পোনা ব্যবসায়ীদের। সাতক্ষীরার কামালনগর এলাকায় সকাল থেকেই পোনা ব্যবসায়ী ও ক্রেতাদের ভিড়। রোদের তীব্রতা বাড়ার আগেই শেষ হয় বেচা বিক্রি। 2 ঘন্টায় বাজারটিতে কোটি টাকার বেশি পোনা বিক্রি হয় প্রতিদিন, আর ভরা মৌসুমে বিক্রি হয় আরও কয়েক গুণ। সম্প্রতি কক্সবাজার সহ দেশের বিভিন্ন হ্যাচারি থেকে আসা নিম্নমানের পোনা কিনে চরম বিপাকে চাষি ও ব্যবসায়ীরা। বেশি দামে পোনা কিনে ঘেরে ছাড়ার পর অধিকাংশই মারা যাচ্ছে। মাছ দিচ্ছি, মাছ ফুটছে না, হাজার হাজার টাকার মাছ আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। 3 ভাগের 1 ভাগ মরা, ঘেরে যাতে যাতে আরেক ভাগ মরে যাবে। নিম্নমানের পোনা কিনে লাভের পরিবর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকে, বাড়ছে ঋণের বোঝা। এরই মধ্যে নিঃস্ব হয়েছেন অনেকেই। নিম্নমানের পোনা ঠেকাতে কোনো তদারকি নেই বলে অভিযোগ তাদের। 10 লাখ টাকার মাছ ছাড়েছি, মাছ সব শেষ। এখন খুব জমি জায়গা বেশি, ভিটি বাড়ি বেশি, সব ঋণ পরিশোধ করা লাগবে। কক্সবাজার থেকে যে পোনাগুলো সাতক্ষীরায় বাজারজাত করা হয়, সেগুলো অধিকাংশ পোনায় টুলজাত। মৎস্য অধিদপ্তর আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছে, তারা যেন অতি বিলম্বে এই পদক্ষেপ গ্রহণ করেন। চিংড়ি শিল্প রক্ষায় মৎস্য অধিদপ্তরের হস্তক্ষেপের দাবি জেলা পোনা ব্যবসায়ী মালিক সমিতির। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এই ঘেরগুলিতে মাছটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। মৎস্য কর্মকর্তা যারা আছেন তারা মাছগুলো দেখছেন, শুনছেন, সবাইকে নিয়ে সমন্বিতভাবে বর্তমান প্রেক্ষিতে কী করা উচিত, করণীয় সেটা দিক নির্দেশনা দিবেন। পোনার মান ঠিক না থাকায় কিছু কিছু ক্ষেত্রে জরিমানাও করা হয়েছে, তবে কেনার আগে পরীক্ষা নিরীক্ষার পরামর্শ মৎস্য অধিদপ্তরের। সন্দেহ হলে এটা আপনাদের টেস্ট করে নিতে পারেন, আমাদের খুলনা ল্যাবরেটরি আছে, সেখানেও টেস্ট করা যায়। প্যাকেটের গায়ে যেটা লিখছেন এটার সাথে পোনার মান সেটা ঠিক নাই, সেই ক্ষেত্রে আমাদের আইনগত ব্যবস্থা আছে এবং কিছু কিছু ক্ষেত্রে জরিমানাও করা হয়েছে। সেই ক্ষেত্রে সাতক্ষীরায় 65,536 হেক্টর জমিতে বাগদা চিংড়ির ঘের আছে 54,935টি। এসব ঘেরে 320 থেকে 350 কোটি পোনার প্রয়োজন হয়, যার অধিকাংশই আসে কক্সবাজারের বিভিন্ন হ্যাচারি থেকে। বাকিগুলো প্রাকৃতিকভাবে সুন্দরবন বা অন্য উৎস থেকে উৎপাদন করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। গোপালগঞ্জের সবজি গ্রাম হিসেবে পরিচিত সদর উপজেলার রঘুনাথপুর 1 ফসলি জমিকে 3 ফসলি হিসেবে গড়ে তুলে মাছ চাষের পাশাপাশি ঘেরগুলোর সবজি চাষ এই অঞ্চলে বেশ জনপ্রিয়। অন্যান্য সবজির পাশাপাশি করলা চাষ করে অনেকেই হচ্ছেন স্বাবলম্বী। গোপালগঞ্জের রঘুনাথপুর গ্রামের চারদিকেই রয়েছে এমন মাছের ঘের, আর তার চারপাশে করলা চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। উৎপাদন খরচ কম এবং লাভ বেশি হওয়ায় এই অঞ্চলের অনেক কৃষকই এখন স্বাবলম্বী করলার চাষ করে। শুধুমাত্র রঘুনাথপুরেই 7 হেক্টর জমিতে এবছর করলা চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূল এবং পোকামাকড়ের আক্রমণ না হওয়ায় এবছর করলার উৎপাদন হয়েছে রেকর্ড পরিমাণ। এই চাষটা অল্প আয়তনের মধ্যে করলে আমরা খুব লাভবান হই, আর মাছের চাষটাও ভালো হয়। ঘেরে পড়ে উচ্চ চাষ করলেই উর্বরতা শক্তি বাড়ে, এই জন্য সবাই উচ্চ গাছের চাষটা বেশি করে। জেলা সদরের চাহিদা মিটিয়েও আশেপাশের এলাকার বাজারগুলোতেও চলে যাচ্ছে। প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে 50 টাকা দরে। এই কীটনাশক না দেওয়ার কারণের জন্য এই উচ্চ খুব ভালো হয়। আমাদের গোপালগঞ্জ সহ বাইরেও
ব্যাপারীরা আসে যে এখানে ভালো মানের ফসল পাওয়া যায়। আমরা নিজেরাই আমাদের নিজেদের মতো কাজ করি। আমাদের পুঁজি কম, সপ্তাহে 7 থেকে 8 মণ উস্তা ছেড়ছি। গোপালগঞ্জ নিম্ন জলাভূমি অঞ্চল হওয়ায় মাছের ঘেরের চারপাশে সবজি চাষ বেশ জনপ্রিয় বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। ঘেরের পাড়ে যে সবজি চাষ করা হয়েছে, এই সবজি চাষ করার একটা আধুনিক প্রযুক্তি। রবি মৌসুমে ঘেরের ভিতরে যেরকম ধান হয়, ঘেরের পাড়েতে সবজি চাষ হয়। এতে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হয়, তেমনি আর্থিক ইনকামও কৃষকের বৃদ্ধি পায়। সরকারের সহযোগিতা আর স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হলে এই অঞ্চলের কৃষক আরও বেশি সবজি উৎপাদন করতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। ক্ষেতের ফসল নষ্ট করছে ইঁদুর, সেই ইঁদুর ধরে দিলেই প্রতিটির জন্য পাওয়া যাচ্ছে 50 টাকা। তাই ইঁদুর ধরার বিশেষ ফাঁদ বানিয়ে আয় এবং আলোচনায় দিনাজপুরের চিরির বন্দর এলাকার 3 তরুণ। ইঁদুর ধরলেই টাকা, ফাঁদে আটক প্রতি ইঁদুরে মিলছে 50 টাকা। এটি দিনাজপুরের চিরির বন্দরের গল্প। ফসল রক্ষায় বিষ দিয়েও কুল কিনারা পাচ্ছিলেন না কৃষক। এমন পরিস্থিতিতে ভ্যানচালক আসাদ, খায়রুল ও আজাহার তৈরি করেন ইঁদুর ধরার বিশেষ ফাঁদ। সেই ফাঁদে ধরা পড়ছে শত শত ইঁদুর। প্রতিদিনে 25-30টা করে মারতেছি, বিষ দিলে মরে না, ওলা আবার আসতেছে, আবার কাটতেছে। কৃষকের জমিতে ইঁদুর মারতে বেড়েছে। একটা করে ইঁদুর মারা আমরা 50 টাকা করে নিই। জমির মালিকের ডাক পেলে জমিতে ফাঁদ পাতা হয়। ধরা পড়ার পর ইঁদুরের লেজ সংরক্ষণ করে মৌসুম শেষে তা উপজেলা কৃষি অফিসে জমা দিলে মেলে বিশেষ পুরস্কারও। এমন উদ্যোগে খুশি এলাকার কৃষকরা। এন্দুর মরা ঔষধ দিয়া ফুরুলি দিয়ে ধান দিয়ে দেই, এন্দুর মরে না। এদের ধরক দিয়া মানে এন্দুর একদম খতম হচ্ছে। বিষ দিছি হয় না, যার জন্য আমি এইভাবে আজকে মানলাম আর কি। টাকার জন্য কোনো দুঃখ করে আমি আমারও টাকা দেবো। এরা মারতেছে, এলাকার লোকজনেরও উপকার হচ্ছে, ধান কাটা কিছুটা হলেও একটু কমতেছে। রোপা আমন সিজনে এই কার্যক্রমটা পরিচালনা করেন। প্রতিটা সিজন শেষ হওয়ার পরে তারা যে কি পরিমাণ ইঁদুরটা নিধন করছে তার একটা নমুনা হিসেবে লেজ সংরক্ষণ করে। এর ভিত্তিতে আমরা উপজেলা কৃষি অফিস থেকে তাদেরকে প্রতি বছরই একটা পুরস্কার প্রদান করে আসছি। গ্রামের প্রান্তিক মানুষ এই 3 জন, জীবিকার জন্য চালান ভ্যান। ফসল রক্ষায় তাদের এই উদ্যোগের প্রশংসা করছেন সবাই। ডিবিসি নিউজ ডেস্ক। সিলেট ঢাকা রুটে 24শে অক্টোবর থেকে জাতীয় পরিচয়পত্র ছাড়া আর কেউ ট্রেন ভ্রমণ করতে পারবেন না, একথা জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভায় তিনি আরও জানান, 19শে অক্টোবর থেকে সিলেট শহরের ফুটপাতে আর কোনো হকার বসতে পারবে না। 24 অক্টোবর থেকে যারা রেলওয়েতে পরিবহন করবেন তাদেরকে অবশ্যই এনআইডি কার্ড সঙ্গে রাখতে হবে এবং একজনের টিকিটে আরেকজন পরিবহন যেতে পারবেন না। শুরুতে হয়তো কারো একটু কষ্ট হতে পারে, কিন্তু এই যে কালোবাজারি বা এই যে টিকিট সিন্ডিকেট, এটাকে ভাঙার জন্য এর কোনো বিকল্প আমাদের হাতে এই মুহূর্তে নেই। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 70, পাবনা 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি পাবনা 3 আসনে। এটি সংসদীয় আসন 70, যেটি বলেছেন আপনি। তো আমরা আছি এই মুহূর্তে চাটমোহর উপজেলা। এটি চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর 3টি উপজেলা নিয়ে আসনটি। আমার সাথে যুক্ত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষক দলের সভাপতি হাসান জাহির, কৃষিবিদ হাসান জাহির তুহিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি সারা দেশে কৃষিবিদ, কৃষকদের নিয়ে কাজ করেন। আপনার জেলাটা কৃষি প্রধান, প্লাস লুঙ্গির জন্য বিখ্যাত পাবনা। মানে গায়ে যদি কাপড়, পেটে যদি ভাত থাকে, সেই হিসাবে আমাদের কোনো চিন্তা থাকে না। সেই হিসাবে আপনি একজন ভাগ্যবান রাজনীতিবিদ। মূল্যায়ন জানতে চাই। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে আমাদের এলাকাটি কৃষি প্রধান এলাকা। তো এই এলাকার কৃষি উন্নয়নের উপর নির্ভর করছে, এলাকার মানুষের জীবন মানের উন্নয়ন নির্ভর করছে। এলাকা যদি কৃষি উন্নতি হয়, এলাকার মানুষের উন্নয়ন হবে। সেই বিবেচনায় আমি মনে করি যে আমি কৃষিবিদ হিসাবে যদি এলাকা থেকে আমি নির্বাচিত হতে পারি, তাহলে অবশ্যই এলাকার কৃষকদের সাথে নিয়ে এলাকা কৃষিকে নতুন করে গড়ে তুলব। আমরা যখন গতকালকে পাবনা 2 আসনে কাজ করেছি, সেখানে আপনার খুব সুনাম শুনেছি, আপনার অনেক ভক্ত অনুরাগী ভোটার এখানে আছেন। তো আপনি 2 থেকে 3 এসে নির্বাচন করছেন, কোনো ব্যাগ পেতে হবে? ইতিমধ্যে এখানেও সম্ভবত আপনার জয় জয়কার শুরু হয়েছে, যেটি শুনছি আমি। না,
পাবনা 2-এ সেখানে আমি দীর্ঘদিন কাজ করেছি, সেখানে আমার দাদার বাড়ি। তা আমার মনে হয় যে এখানে দল আমাকে গত 3 মাস আগে এখানে নির্বাচন করার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। আমি নির্দেশ পেয়ে গত 3 মাস এখানে কাজ করছি, যথেষ্ট সাড়া পেয়েছি। গত মাত্র 3 মাসের মধ্যে এলাকার মানুষ আমি দেখেছি আমাকে ভালোবেসে ফেলেছে। তাদের আবেগ উল্লাস প্রতিদিন নতুন নতুন মাত্রা যোগ করছে। আমার মনে হয় যে কোনো সমস্যা হচ্ছে না। আমি এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের নেতা তারেক রহমান আমরা শুনেছি আপনাকে খুব ভালোবাসে, হয়তো সেই কারণেই উনি পরিবর্তন করেছেন। জনগণ আপনাকে ভালোবাসে, আপনি জনগণকে, এই এলাকার ভোটারকে আপনি কতটা ভালোবাসেন, সমান না তার চেয়ে বেশি? না, অবশ্যই আমার ভালোবাসা তো জনগণের ভালোবাসার চেয়ে ঊর্ধ্বে হবে, এটা আমি চেষ্টা করব। তবু আমি জনগণের ভালোবাসার কাছে হয়তো হেরে যাব, তারাই আমাকে বেশি ভালোবাসবে, এটা আমার মনে হচ্ছে। যাই হোক, এ পর্যন্ত আমি যতটুকু ভালোবাসা পেয়েছি জনগণ থেকে, তাদের সহানুভূতি, তাদের সমর্থন, আমি অভিভূত হয়েছি। আমি এলাকার মানুষের কাছে চিরঋণী। এত অল্প সময়ের মধ্যে একজন মানুষকে, একজন নেতাকে এত ভালোবাসতে পারে মানুষ, সেটি এখানে পরিবেশ পরিস্থিতি না বুঝে দেখলে আপনারা বুঝতে পারবেন না। পাবনায় বলছে, যদিও আওয়ামী লীগ এখন মাঠে নেই, জামায়াত দাবি করছে যে তাদের ঘাঁটি বা তাদের এলাকা পাবনা। তো আপনারা যখন ফিল্ডে কাজ করছেন, নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, মোটামুটি 4 মাস বাকি, কেমন দেখছেন আপনি? আমার মনে হয় বিএনপি প্রতিষ্ঠার পর থেকে এখানে যতবারই নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, প্রতিবারই এখানে বিএনপি বিজয় হয়েছে এবং সেটি ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। তা আমার মনে হয় যে যেহেতু এখানে আওয়ামী লীগ এবার নির্বাচন করার সুযোগ কম থাকবে, সুযোগ নাই বললেই চলে, সেক্ষেত্রে আওয়ামী লীগ তো প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে না। অতীতে যখন জামাত একা নির্বাচন করছে, খুব কম ভোট পেয়েছে এখানে, সুতরাং এখানে এবার বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে বলে মনে হয় না। আপনার সাথে শুধু কৃষক দলে যেহেতু কাজ করেন আপনি, আপনার সাথে সাধারণ সব ধরনের মানুষ আছে। বিশেষ করে তারেক রহমান আপনাদের নেতা বলছেন যদি রাষ্ট্র গঠনের সুযোগ পাওয়া হয়, রাষ্ট্র গঠনের মূলনীতি হবে সবার আগে বাংলাদেশ। সেখানে তারুণ্যকে সম্পৃক্ত করার জন্য আপনি কিভাবে কাজ করবেন? সবশেষ প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, যাই হোক, আমাদের নেতা বলেছে যে তারা ক্ষমতায় গেলে আপনারা জানেন স্মার্ট কার্ডের মধ্য দিয়ে, কৃষক কার্ডের মধ্য দিয়ে আমরা কৃষককে সম্পৃক্ত করব। আর অবশ্যই আমরা মনে করি বিএনপি বর্তমান 21 শতাব্দীর আধুনিক একটি উপযুক্ত দল। আমরা মনে করি অবশ্যই তরুণরা এমনি আকৃষ্ট হবে। তারপরও আমরা ইতিমধ্যে অনেক স্টেপ নিয়েছি আমাদের দল থেকে, আমাদের তার চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন এখানকার যে সম্ভাব্য মনোনীত প্রার্থী, তিনি কিভাবে কাজ করবেন, ভোটারদের নিয়ে কী কাজ করবেন সেই পরিকল্পনা বলেছেন। আমরা পরবর্তীতে অন্য কোনো নেতার সাথে কথা বলবো। ততক্ষণ CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে 2 সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করবেন ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এই বৈঠকের কথা জানান। বৃহস্পতিবার 2 নেতার মধ্যে ফোনালাপ হয়। এতে বড় ধরনের অগ্রগতি হয়েছে দাবি করে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠকে বসার কথা জানান ট্রাম্প। শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে হোয়াইট হাউসে যাওয়ার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এশিয়ার পর এবার ইউরোপের মাঠে আফ্রিকার 2 দলের বিপক্ষে খেলবে ব্রাজিল ফুটবল দল। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে সেলেসাউদের প্রতিপক্ষ সেনেগাল ও তিউনিসিয়া। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, আগামী 15 নভেম্বর লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল। এর 3 দিন পর ফ্রান্সের লিলে মুখোমুখি হবে তিউনিসিয়া। সিবিএফ বলছে, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে ফুটবলারদের অভিজ্ঞতা নিতেই এমন ম্যাচের আয়োজন করা হয়েছে।